বই পড়তে ভালোবাসেন অথচ সময় কুলিয়ে উঠতে পারেন না। হয়তো কোনো উপন্যাস নিয়ে পড়তে বসলেন এবং বাধ্য হলেন কোথাও একটা থেমে কোনো কাজে উঠে যেতে। এরপরে আবার যখন উপন্যাসটিতে মনোনিবেশ করতে বসলেন তখন আর বইটির সঙ্গে কানেক্ট করতে পারছেন না। এমতাবস্থায় ছোট গল্প সংকলন কিন্তু ভীষণ কাজে আসে। আজকের পর্বে তাই আলোচনা করব সমসাময়িক লেখকদের লেখা দুটি গল্প সংকলন নিয়ে। তার আগে বলি, নমস্কার, আমি সোমালি, আপনারা দেখছেন বই চর্চায় সোমালি। আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি। যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। ভালো জিনিস যত বেশি পাওয়া যায় ততই ভালো, এমনটা ছোটবেলায় আমাদের সবারই কম বেশি মনে হয়েছে কখনো না কখনো। ছোটবেলায় সারা সপ্তাহটা একরকমভাবে কাটতো, কিন্তু যখন রবিবার আসতো তখন দিনটা কখন যে আসতো আর কখন যে চলে যেত বুঝতেই পারতাম না। একটা রবিবার থেকে আরেকটা রবিবার এই সময়টাকে বড় বেশি দীর্ঘস্থায়ী বলে মনে হতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছি যে ওই আনন্দটা তাৎক্ষণিক ছিল বলেই আনন্দের অনুভূতিটা অত বেশি গাঢ় ছিল। আসলে ধূসরতার অস্তিত্ব আছে বলেই রঙের প্রভাবকে অতটা বেশি প্রকট বলে মনে হয়। এই বিগত কয়েক বছরে আমরা কম ঘটনার সাক্ষী থাকিনি। কোভিড-19 কবলিত পৃথিবী দেখেছি, কোভিড-19 পরবর্তী পৃথিবীর সার্বিক চিত্র দেখেছি বা দেখছি। আমাদের চারপাশে খুব ভালো কিছু তো ঘটছে না। মন খারাপ করা, বিষণ্ণ করা সেই সব জিনিসপত্র যা আমাদের চারপাশে ঘটছে তার জন্য আমরা প্রতিনিয়ত আলোড়িত হচ্ছি। পাশাপাশি প্রত্যেক দিন নতুন একটা উদ্যম নিয়ে আমরা দিন শুরু করছি এবং নিজেদের যাপনে মেতে উঠছি। যখন পারিপার্শ্বিক দিক থেকে কোনো ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছি না তখন কল্পনার আশ্রয় নিচ্ছি। এই যে উপলব্ধিগুলির কথা আমি বললাম, সে সমস্ত উপলব্ধিগুলিকে যদি দুই মলাটের মধ্যে পেতে চান তাহলে আপনাকে অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ঘনিয়ে এলো ঘুমের ঘোর এই গল্প সংকলনটি পড়তেই হবে। গল্প সংকলনটিতে রয়েছে 12টি গল্প। বেশ কিছু গল্পে রয়েছে বিষণ্ণতার সুর। প্রসঙ্গ ক্ষেত্রে বলবো অন্নপূর্ণা এবং হরিহর এই দুটি গল্পের কথা। এই দুটি গল্পেই কোভিড-19 সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কীরকম প্রভাব ফেলেছিল তারই একটা চিত্র অঙ্কন করেছেন লেখক এই দুটি গল্পে। অন্নপূর্ণা গল্পে আমরা দেখতে পাই যে রোগের সংক্রমণ থেকে বাঁচার জন্য প্রত্যেকের তটস্থ, সেই রোগেই সংক্রামিত হতে চাইছে প্রান্তিক গোষ্ঠীর ভুক্ত এক মানুষ। সে সেই রোগে সংক্রামিত হওয়ার জন্য শ্মশানে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন নয়। তার এই অদ্ভুত আচরণের আসল কারণ জানতে হলে অন্নপূর্ণা এই গল্পটি পড়তে হবে। হরিহর গল্পে আমরা দেখতে পাই যে দুঃখ, শোক, দারিদ্র, ক্ষোভ প্রভৃতি যাবতীয় অনুভূতি, এই কোনো কিছুই একজন জাত শিল্পীর মন থেকে তার শৈল্পিক সত্তাকে একেবারে মুছে দিতে পারে না। এই গল্পটি আমার ব্যক্তিগতভাবে সবথেকে পছন্দের গল্প। আপাত দৃষ্টিতে গৌণ বস্তুগুলির মধ্যেও যেন লেখক তার লেখনীর গুণে প্রাণ সঞ্চার করেছেন। প্রসঙ্গ ক্ষেত্রে বলা যেতে পারে নয়নতারার সকাল বলে গল্পটির কথা। এই গল্পটিতে একটি নয়নতারা গাছের চারা হয়ে উঠেছে গল্পটির কথক। পুরো গল্পটাই আমরা তার দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই। এটিকে একটি নয়নতারা গাছের আত্মকথনও বলা যেতে পারে, কিন্তু একটু মনোযোগ সহকারে পড়লে বোঝা যায় যে ওই গল্পটি কিন্তু শুধুমাত্র এই উদ্ভিদটির কথা বলছে না। ওই গল্পটি এমন প্রত্যেকটি মানুষের হয়ে কথা বলছে
যাদের জীবনে অপ্রত্যাশিতভাবে ভালোবাসা এসেছিল, যত্ন এসেছিল, আবার অপ্রত্যাশিতভাবে চলেও গেছে। বিস্মিতভাবে সে ঢেউয়ের আশা এবং যাওয়া দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। অদ্ভুত মর্মস্পর্শী এই গল্পটি। ফ্যান্টাসি, অলৌকিক বা ভৌতিক, পরাবাস্তব ধরনের গল্প ভালো লাগলে বাদুর বাবু, লোভ, প্লাম কেক এই 3টি গল্প আপনার ভালো লাগবেই। প্রফেসরের প্রত্যাবর্তন এবং ঘনিয়ে এলো ঘুমের ঘোর, এই 2টি গল্পকে ফ্যান ফিকশন জাতীয় গল্প বলতে পারি। প্রথম গল্পটিতে অর্থাৎ প্রফেসরের প্রত্যাবর্তন, এই গল্পটিতে আমরা দেখতে পাই যে প্রফেসর শঙ্কু কোভিড অধ্যুষিত পৃথিবীতে ফিরে এসেছেন এবং তিনি মহামারীকে পৃথিবীর বুক থেকে সরাবার জন্য উঠে পড়ে লেগেছেন। আর শেষ যে গল্পটির কথা আমি বললাম অর্থাৎ ঘনিয়ে এলো ঘুমের ঘোর, সেটাও একটি ফ্যান ফিকশন। সেখানে লেখক তার লেখনীর গুণে আমাদের অদ্ভুত এক মায়া ভরা জগতে নিয়ে যান। আর বেশি কিছু বলবো না, এই গল্পটি পাঠক নিজে পড়ে তার স্বরূপ উদ্ঘাটন করবেন, সেটি কাম্য। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে একটি সম্মোহনী শক্তি আছে যা পাঠককে বইটির শেষ পাতা অবধি টিকে থাকতে বা আটকে থাকতে বাধ্য করে। বইটির বেশ কিছু গল্প পড়ে হয়তো পাঠকের চোখ অশ্রুসিক্ত হয়ে যেতে পারে, কিন্তু যখন বইটি পড়া আপনি শেষ করবেন তখন আপনার মুখে একটা হালকা হাসির রেশ থাকবে, তা বলতে পারি। অবশ্যই পড়তে পারেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ঘনিয়ে এলো ঘুমের ঘোর। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। ভালোবাসা কথাটির মানে এক একজনের কাছে এক এক রকম। সময় বিশেষে বা পরিস্থিতি বিশেষে হয়তো এই কথাটির সংজ্ঞাটিও বদলে যায়, কিন্তু যুগে যুগে আমরা দেখেছি যে কোনো সৃষ্টির প্রারম্ভে এই ভালোবাসাকেই অত্যধিক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই যখন প্রেমের বা রোম্যান্টিক কোনো উপন্যাস বা গল্প আমরা পড়ি তখন তাতে আমরা দেখি যে লেখক পাঠককে একটা এমন রূপকথা বা মায়াময় জগতে নিয়ে গেছেন যেটি বাস্তব নয়, কিন্তু তাকে মিথ্যে বলে উড়িয়েও দেওয়া যায় না। আসলে ভালোবাসাটা না খুব পবিত্র এবং নিষ্কলুষ একটি অনুভূতি। মাটির পৃথিবীতে অনেক কিছুর মধ্যে হয়তো এই শব্দটি ক্লেদাক্ত হয়ে যায় বা তার অর্থ বা তার গুরুত্বকে হারিয়ে ফেলে, কিন্তু এই অনুভূতিটি কখনোই মিথ্যে নয়। কখনো কখনো কোনো লেখক আমাদের সেই মন কেমন করা সব পেয়েছি জগতে নিয়ে যান, যেখানে আমরা সাময়িকভাবে হলেও একটা জাদু নগরীর খোঁজ পাই। এমনই এক জাদু নগরীর খোঁজ পেতে হলে দেবজ্যোতি ভট্টাচার্যের চোখাচোখি পড়তে পারেন। এই গল্প সংকলনটি আদ্যোপান্ত একটি ম্যাজিকে ভরা বই বলে আমার মনে হয়েছে। বইটির প্রচ্ছদ, বইটির উৎসর্গপত্র, বইটিতে প্রকাশকের নিবেদন, বইটিতে সংকলিত প্রত্যেকটি গল্প, এই সব কিছুতেই রয়েছে ম্যাজিকের ছোঁয়া। অনেকেই রোম্যান্টিক ধরনের গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসেন না, কিন্তু তারাও যদি চোখাচোখি পড়েন তারা নিরাশ হবেন না, কেননা বিষয়গত দিক থেকে এই গল্পে সংকলিত প্রত্যেকটি গল্প এক হলেও প্রতিটি গল্পের উপস্থাপনা অন্য ধরনের। এই গল্প সংকলনটিতে সংকলিত 12টি গল্পের মধ্যে রয়েছে এক পৌর দম্পতির দীর্ঘ বিবাহিত জীবন যাপনের পর একে অপরকে পুনরাবিষ্কারের গল্প, কলেজের সেই উচ্ছল দিনগুলোর অগোছালো প্রেমের গল্প, বা একজনের প্রতি ভালোবাসা বা হৃদয়ানুভূতি কাউকে সামগ্রিকভাবে কিভাবে একটি অনুভূতিশীল এবং সংবেদনশীল মানুষ হতে সাহায্য করে তার গল্প। ব্যক্তিগতভাবে আমার যে গল্পগুলি ভালো লেগেছে তার মধ্যে একটি গল্প হলো বীজ। এই গল্পটিতে আমরা দেখি 69 সালের এক মফস্বল, যেখানে এক নববিবাহিত দম্পতি একে অপরকে চিনতে গিয়ে বা একে অপরের সঙ্গে নিজেদের জীবন যাপন করতে গিয়ে বারবার হোঁচট খায়। সেখানে তাদের
মনের মিলন ঘটাতে এগিয়ে আসেন একজন মানুষ, যার বুকেও সঞ্চারিত হচ্ছে পাহাড় প্রমাণ ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা কিন্তু প্রচলিত অর্থে রোম্যান্টিক লাভ নয়, কিন্তু তার মনে সেই ভালোবাসার ছোঁয়া আছে বলেই তিনি এই যুগলের মধ্যে ভালোবাসার বীজকে লক্ষ্য করেছেন এবং সে ভালোবাসা যে ভবিষ্যতে এক মহীরুহ হয়ে উঠতে পারে সেটি উপলব্ধি করেছেন। কিন্তু কোন ভালোবাসার তিনি এই উদ্যমটা দেখাতে পারেন বা কারুর প্রতি এতটা সংবেদনশীল হতে পারেন, সেটি জানতে হলে বীজ এই গল্পটি পড়তে হবে। নিজের খেয়ালে বইতে থাকা কোনো নদী কি মোহিনী রূপ ধারণ করে তার প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর তার প্রেমাস্পদকে আকর্ষণ করে সেই মানুষকে লোকালয় থেকে বা পৃথিবীর প্রচলিত জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিতে পারে? তা জানতে হলে নারী ও নদী এই গল্পটি পড়তে হবে। শুধুমাত্র ভালোবাসার ওপর ভর করে নিজের সমস্ত কিছু ত্যাগ করে এক যুগলের একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প শোনায় 3 আখর এই গল্পটি। আমরা সবাই তো খুব দ্রুতগামী জীবনযাপন করছি, তাই না চাইতেও আমাদের সবসময় সজাগ থাকতে হয়। যত কম সময় যত বেশি ইনফরমেশান কালেক্ট করতে পারি সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হয়। আমরা কেউই কোনো কিছু আমাদের দৃষ্টির অগোচরে থেকে যাক সেটা চাই না হয়তো। তার ফলে মাঝে মাঝে আমাদের মানসিক চাপের সৃষ্টি হয়। এই চোখাচোখির মতো গল্প না পাঠককে সেই শান্তিময় অবসরটুকু দেয়, একটু নিজের মতো করে থামবার, নিজের মতো নিজেকে আবিষ্কার করবার বা এই বাস্তব অতি দ্রুতগামী জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও নিষ্কৃতির একটা আহ্বান জানায় চোখাচোখির মতো গল্প সংকলন। সেই শান্তিময় অবকাশটুকু পেতে অবশ্যই দেবজ্যোতি ভট্টাচার্যের চোখাচোখি এই গল্প সংকলনটি পড়তে পারেন। এর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং এখনও বইচর্চার সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।